আসসালামু আলাইকুম প্রমিত ভাই, কেমন আছেন? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ভাই, কেমন আছেন? এই তো কি অবস্থা আছে, আমাকে 1 মিনিট সময় দেওয়া লাগবে। আচ্ছা, তোমরা কতজন আসবা টোটাল? হ্যালো, প্রিমিয়ামে তো 44 মেম্বার আছে, বাট ক্লাসে তো দেখতেছি 6 জন 5 জন। দেখতে পাচ্ছ? তোমরা কি লেখা হ্যাঁ, বুঝতে দেখা পারছো? যাচ্ছে। সেটা বলো। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো তোমাদের একটু মাইকটা অফ রাখা লাগবে। যদি আমি কিছু জিজ্ঞাসা করি তাহলে অ্যান্সার করো। একটু মাইকটা মিউট করো। প্রায় 15-16 জনের মতো হয়েছে মনে হয়, আরো পড়া শুরু করবো, রাইট? একটু ওয়েট করেন, প্রথম দিন তো অনেকে হয়তো লেট হবে, একটু আর 2 মিনিট ওয়েট করেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কি সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? না ভাইয়া। না ভাইয়া। সেকেন্ড ইয়ার? জি। তাহলে তো আচ্ছা, ফার্স্ট ইয়ারে কয়জন আছেন মোটামুটি? এরকম বেশিরভাগই হ্যাঁ, আমি সেকেন্ড ফার্স্ট ইয়ার। ইয়ার। বেশিরভাগই সেকেন্ড ইয়ার। ভাই এবার হ্যাঁ, ফার্স্ট হাত ইয়ারে তুলতে উঠবো। বলেন। আচ্ছা, সপ্তাহেও তো আসছে। কতক্ষণ সময় লাগাচ্ছ? আচ্ছা, ঢাকার কয়জন আছো? ঢাকার কলেজের? ঢাকার কেউ আছো? হ্যাঁ ভাই, আমি কোন কলেজ? সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। সিদ্ধেশ্বরী? ভাই সেন্ট জোসেফ। সেন্ট জোসেফের কে ভাই? আমি ভাই কিশোর। তুমি এখানে কেমন? না ভাই, একটা পরীক্ষা দিছিলাম, ওইখানে টপার হয়েছি ফ্রিতে। হ্যালো। তো আচ্ছা, তোমাদের কি এমনি কোনো গ্রুপ আছে যেখানে তোমরা সবাই কথা বলতে পারো? মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, টেলিগ্রামে আছে। আচ্ছা, টেলিগ্রামে যদি থাকে তোমরা একটা কাজ করো, ওদের একটু জিজ্ঞাসা
মানে যারা আছে এখন আসতে পারে নাই একটু বলে দাও যে কেউ যদি জয়েন করতে না পারে তাহলে আমি পোস্ট করে দিচ্ছি। আচ্ছা আমি সব জায়গায় পোস্ট করে দিচ্ছি। শুরু করে দিচ্ছি। ওকে, আপনি শুরু করে দেন, যারা আসবে আপনি ওয়েটিং রুমটা একটু চেক করেন একটু পর পর, তাহলে মানে হবে। এটাই তো প্যারা, তোমার হোস্ট তো করতেছি পিসি দিয়ে না, তো বারবার। আচ্ছা ওইটাকে অটো করে দেন, তাহলে মিটিং রুমকে অটো করে দেন, আপনার অ্যাকসেপ্ট করতে হবে না। আচ্ছা, তো শুরু করি ভেক্টর। আচ্ছা, যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, সো কিছু জিনিসপত্র তো বলা লাগবে যেগুলো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কাছে খুবই বোরিং লাগবে, কারণ জানি তোমরা সবই জানো মোটামুটি। তাও আমি হালকা পাতলা একটু বলবো, ঠিক আছে? বেশি গ্যাজা বনো ওইসব জিনিসপত্র নিয়ে, এরপর আমরা ডিরেক্ট একদম ম্যাথে টাতে চলে যাবো। আচ্ছা, তো প্রথমে যেটা ভেক্টরের, যে ভেক্টর আসলে কি, সহজ ভাষায় বলতে গেলে ভেক্টর একটা রাশি যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়। আচ্ছা, কেন দিক প্রয়োজন হয়? ধরো তোমাকে যদি কেউ বলে যে তোমার বয়স কত, তুমি কত বলবা? ভাই 17 বছর, 18 বছর। তুমি কি বলবা 17 বছর বাম দিকে, 17 বছর ডান দিকে? এগুলো তো বলার প্রয়োজন পড়ে না, তাই না? বয়স বললেই হয়ে যায়, কারণ সময় সবসময় সামনের দিকে আগায়, আমরা সেটা জানি। বাট এমন কিছু রাশি আছে যাদের ডিরেকশন যে কোনো দিকেই হতে পারে। যেমন ধরো আমি বললাম আমার বাসা বুয়েট থেকে 40 মিটার দূরে, ঠিক আছে? এখন 40 মিটার দূরে এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে, এইদিকেও হতে পারে। তার মানে আমি যদি 40 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে আমার বাসা এই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতেই হতে পারে। তাহলে আমার ইনফরমেশন এনাফ না আমার লোকেশনটা বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে? সেই ক্ষেত্রে আমার একটা ডিরেকশন বলে দেওয়া লাগবে। যেমন ধরো আমি বললাম আমার বাসা 40 মিটার উত্তর দিকে বুয়েট থেকে। এখন উত্তর দিকটা একটাই আছে, তো আমি যদি উত্তর দিকে যাই তাহলে আমি আমার লোকেশনটা পাবো। তো এরকম যেসব রাশি যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক দুইটারই দরকার হবে, তাদের আমরা বলবো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এখন একটা ভেক্টরকে কেমনে প্রকাশ করে? ধরো এই একটা ভেক্টর, সেটাকে আমরা লিখবো এইভাবে। যদি এরকম কিছু লিখি তাহলে বুঝতে হবে এই একটা ভেক্টর রাশি। আর তুমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও তো তোমার একটা অ্যারো সাইন দেওয়া লাগবে। এখানে অ্যারোর যে লেন্থ যেটা, এটা বোঝাবে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, এবং যে অ্যারোর যে ডিরেকশনটা সেটা বোঝাবে আমাদের ভেক্টরের ডিরেকশন, ঠিক আছে? আর ভেক্টরের মান বোঝানোরও একটা সিস্টেম আছে, সেটা হলো মডিউলাসের ভিতর তুমি দিয়ে দিতে পারো, অথবা সিম্পলি এ লিখলেও এটা দিয়ে আমরা ভেক্টরের মান বুঝবো, ঠিক আছে? সো এগুলো হলো রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন ভেক্টরের কিছু বেসিক জিনিসপত্র, তুমি স্কেলার রাশি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো, ভেক্টর রাশিও তেমনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা। বাট এখানে সমস্যাটা হলো তুমি স্কেলার যেমনে অ্যালজেব্রা দিয়ে করতে, মানে বীজগাণিতিক উপায়ে করতে, ভেক্টর সেটা করতে পারবা না, কারণ ভেক্টরের একটা ডিরেকশন আছে। সো তোমার অ্যাপ্রোচ নিতে হবে জ্যামিতিক উপায়ে, কারণ এখানে অ্যাঙ্গেলটা একটা বিশাল একটা ফ্যাক্ট। ওকে, সো তোমরা 9-10 এ তো যোগ করার যে সিস্টেমটা সেটা শিখে আসছো, দুইটা সিস্টেম শিখে আসছো, একটা হলো ত্রিভুজ সূত্র আর একটা হলো বহুভুজ সূত্র। ওগুলাই আমি যাবই না, জাস্ট দুইটা জিনিস বলবো যোগের ব্যাপারে। একটা হলো এইখানে যোগ করা হয় জ্যামিতিক উপায়ে, আর একটা হলো তুমি যদি যোগ করো তোমার দুইটা সমজাতীয় ভেক্টর রাশি যোগ করা লাগবে। আচ্ছা, সমজাতীয় বলতে কি বুঝাচ্ছি? তুমি কখনো সরণের সাথে বেগ যোগ করতে পারবে না, বা বেগের সাথে তুমি ভরবেগ যোগ করতে পারবে না। তুমি সরণের সাথে সরণই যোগ করতে পারবে না, ঠিক আছে? যোগের ক্ষেত্রে এই লিমিটেশনটা আমাদের মধ্যে আছে যে তুমি একই জাতীয় রাশি তোমার যোগ করা লাগবে বা একই জাতীয় রাশি তোমার বিয়োগ করা লাগবে। দুইটা ভিন্ন জাতীয় রাশি তুমি কখনো যোগ বা বিয়োগ করতে পারবা না। বিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা সেই। আচ্ছা, বিয়োগ নিয়ে আমরা একটু আগে দেখো। ধরো এই একটা ভেক্টর রাশি এ, তুমি যদি ওর সামনে মাইনাস দিয়ে দাও একটা, তখন কি হবে? মানটা সেম থাকবে বাট ডিরেকশনটা উল্টা যাবে। মানে কোনো একটা ভেক্টর রাশি যদি প্লাস থাকে, সেটা যদি ডান দিকে হয়, সেটার সামনে মাইনাস দাও মানে সেটা ডিরেকশনটা হয়ে গেছে বাম দিকে, সিম্পলি উল্টা হয়ে গেছে। তাহলে এই যে আমি লিখলাম a মাইনাস বি, আমি যদি এভাবে লিখি a প্লাস মাইনাস বি, তার মানে এখানে বুঝবো এ একটা ভেক্টর এবং মাইনাস বি আর একটা ভেক্টর। আমি এখানে এই দুইটা ভেক্টরকে
যোগ করতেছি, তো বিয়োগ আলাদা করে না শিখলেও হয়, সিম্পলি ভেক্টর উল্টায় যোগ করলেও হয়ে যাবে। আচ্ছা, ইন্টারের টপিকে ঢোকা যাক। প্রথমে যেটা সেটা হলো উপাংশ বা উপাংশে বিভাজন। স্কেলারে যেটা তুমি ভাগ করে আসছো ভেক্টরে, সেটাকে আমরা বলবো উপাংশ বিভাজন। মানে একটা ভেক্টর রাশিকে তুমি ভাগ করে দিবা, কয় ভাগে ভাগ করবা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বাট এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হলো তুমি কোন দিকে ভাগ করতেছো। যেমন তোমাকে যদি কেউ বলে তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, তুমি সরাসরি বলে দিবা 2, বলে দিবা 2। বাট তোমাকে কেউ যদি বলে তোমার সরণ হয়েছে উত্তর পূর্ব দিকে, তুমি এটাকে উত্তর দিকে এবং পূর্ব দিকে ভাগ করো, তুমি সিম্পলি 2 2 বলে দিলে হবে না। তোমাকে 2 ভাগ করতে বলছে মানে তুমি 2 দিয়ে ভাগ করে দিবে এরকম কিছু না। এই ক্ষেত্রে তোমার ডিরেকশনটা অবশ্যই ম্যাটার করবে, ঠিক আছে? সো আমরা এটাই দেখবো যে উপাংশে কেমনে ভাগ করে। ধরো এই একটা ভেক্টর রাশি a, ওকে? তোমাকে বলছে এই ভেক্টর রাশিটাকে আমাদের পরিচিত দুইটা অক্ষ x অক্ষ এবং y অক্ষ বরাবর ভাগ করো। ভাইয়া যখন আপনার তোমাকে ভিডিও চলে গেছে। ওয়েট, আমার একটা কল আসছিল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? আই থিংক দেখতে পাচ্ছো। জি ভাইয়া। আচ্ছা দেখো, এই যে দুইটা ভেক্টর, এই ভেক্টর রাশিটাকে আমরা বলছি দুইটা ডিরেকশনে ভাগ করব। সো আমরা একটা কথা বলছিলাম যে কোন দিকে ভাগ করবা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমি যখন বলে দিছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ভাগ করো, তখন আমি দুইটা সার্টেন ডিরেকশন ফিক্সড করে দিছি না? একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ, বুঝছি তো? আচ্ছা, এখন ধরো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ওকে? তোমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিছে। ওয়াই অক্ষের সাথে কতখানি কোণ উৎপন্ন করছে? 90 মাইনাস থিটা। আমার কি করা লাগবে? একে এক্স অক্ষ বরাবর ভাগ করা লাগবে এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করা লাগবে, ফাইন। তো জিনিসটা করবো জ্যামিতিক উপায়ে। দেখো আমি দুইটা অক্ষের উপর দুইটা লম্ব টানলাম, এই ভেক্টরটার যতখানি ছায়া পড়বে এক্স অক্ষের উপর সেটা হবে এক্স অক্ষ বরাবর তার উপাংশ, এবং এই ভেক্টরটারই যতখানি ছায়া পড়বে ওয়াই অক্ষের উপর সেটা হবে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ। এখন তুমি বলতে পারো ভাই উপাংশ কি স্কেলার রাশি? না, উপাংশ স্কেলার রাশি না, উপাংশ ভেক্টর রাশি। উপাংশ ভেক্টর রাশি, কারণ তুমি বলতেছো ছায়ার মান এত এক্স অক্ষ বরাবর, ডিরেকশন আছে না? অবশ্যই আছে। আবার ছায়ার মান এত ওয়াই অক্ষ বরাবর, এখানেও ডিরেকশন আছে। তাহলে আমরা একটু বের করি ছায়ার মান কত। ধরো এক্স অক্ষ বরাবর ছায়ার মান এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ছায়ার মান হবে এ ওয়াই। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি কোসাইন ফর্মুলা ফেলি, cos থিটা ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই a। a কি? এই ভেক্টরটার মান। তাহলে আমরা লিখতে পারি x equals to a cos theta. Same goes for this one. ay is equals to, আচ্ছা এইভাবে না লিখে cos 90 minus theta দিয়ে করি। 90 minus theta তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি হবে ay এবং অতিভুজ হবে আবার a। আমরা লিখতে পারি ay is equals to a cos 90 minus theta মানে কি? sin theta না? ওকে, তাহলে আমরা দুইটা অক্ষ বরাবর মান মানে ভাগ করে মানটা বের করে ফেললাম। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হলো ধরো একজন বাবার সম্পত্তি আছে, সে কি করলো তার দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিল, তার নিজের কি আর কিছু থাকবে ভাগ করে দেওয়ার পর? থাকবে না। সো এই ভেক্টরটাকে যখন তুমি দুইটা ভাগে ভাগ করে দিচ্ছ এর নিজের আর কোনো অস্তিত্ব থাকবে না। ওকে যখন তুমি দুইটা ভাগে ভাগ করে দিবা ওর নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না, এটা একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, সুন্দর সুন্দর দুইটা অক্ষ তুমি ভাগ করলা, বাট আনফরচুনেটলি সবসময় এত সুন্দর সুন্দর অক্ষ তোমাকে দিয়ে দিবে না। আচ্ছা, তাহলে তোমাকে একটু উল্টা পাল্টা জিনিসপত্র দিতে পারে। ধরো বলছে এই যে এই ভেক্টরটাকে তুমি এই দিক বরাবর এবং এই দিক বরাবর দুই ভাগে ভাগ করো, এই দিক বরাবর আর এই দিক বরাবর। তোমাকে অ্যাঙ্গেল দিছে, এই হলো আলফা, এই হলো বিটা। এই দিকের সাথে ভেক্টরটার অ্যাঙ্গেল আলফা এবং এই দিকের সাথে ভেক্টরটার অ্যাঙ্গেল হলো বিটা। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, দুই ভাগে ভাগ করো। তার জন্য তুমি ধরো এই অক্ষ বরাবর মান হবে a1 আর এই অক্ষ বরাবর মান হবে a2। আচ্ছা, আমাদের একটা ফর্মুলা এখানে শেখা লাগবে। ফর্মুলাটা এরকম, a1 is equals to মেইন ভেক্টরটার মান ইনটু sin। আচ্ছা দেখো, তুমি উপাংশটা কোন অক্ষ বরাবর নিতেছো? এই যে a1 বরাবর, তাই তো? তাহলে তোমার অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে a2 এর সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা, sin বিটা ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেল sin
আলফা প্লাস বিটা। আবার যখন তুমি a2 এর মান বের করবা তখন অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে কার সাথে? a1 এর সাথে। সেটা কত? আলফা। তাহলে sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। এটাই আমাদের মেইন ফর্মুলা। তোমরা যখন স্ট্যাটিক্স পড়বা তখন পাবা এটা সেকেন্ড ইয়ারে। চলো আগের যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটাও এটা দিয়ে বের করা যায়। ধরো এই যে a ভেক্টর থিটা কোণে আছে, তুমি একটা কাজ করো, এই যে এটা তো 90 মাইনাস থিটা, তুমি এটার মান বের করতে চাচ্ছ ax, তাহলে আমরা লিখবো ax is equals to a sin, তুমি চাচ্ছ এটা, তাহলে অ্যাঙ্গেল দিবে এটার সাথে sin 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? 90, তার মানে a cos থিটা। ওকে, আবার চাচ্ছ ay, কি করবা? a sin, অ্যাঙ্গেল দিবে এটার সাথে, তাহলে থিটা, তাহলে sin থিটা ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেল sin 90, তার মানে হবে a sin থিটা। ওকে, এই হলো আমাদের মেইন সূত্র উপাংশে ভাগ করা। যাই হোক, এখন আমাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে, সেটা এরকম যে x অক্ষ বরাবর মনে হয় সব সময় cos থিটা হবে, y অক্ষ বরাবর সব সময় sin থিটা হবে। ব্যাপারটা এরকম মোটেই না। তুমি যার সাথে কোণ নিচ্ছ সেই বরাবর হবে sin থিটা, আর তার যে লম্ব সেটার সাথে হবে, সরি, যে বরাবর কোণ নিচ্ছ সেটা হবে cos থিটা, আর তার লম্বের সাথে হবে sin থিটা। তুমি যদি অ্যাঙ্গেলটা নাও তুমি y অক্ষের সাথে, ধরো এই হলো থিটা, তাহলে এই বরাবরই এই cos থিটা হবে। এই বরাবর সবসময় sin থিটা হবে না, এই বরাবর হবে তখন a sin থিটা। বুঝছো কি বলছি উপাংশে ভাগ করা ব্যাপারটা? একটু রেসপন্স করো কিছু জিজ্ঞাসা করলে। বুঝছি ভাইয়া। আচ্ছা ভাই একটা তাহলে এটা কোশ্চেন আমাদের- ছিল। হ্যাঁ ফর শিওর, বলো। ভাইয়া ওই তো আমরা a1 এর যে সূত্রটা লিখলাম ওখানে শুধু সাইন কেন ইউজ করলাম? বললাম না এটা স্ট্যাটিক্স এর প্রুফ আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা যাও। তারপর যেটা সেটা শেখা লাগবে আমাদের, একটু ডট গুণ শিখে আমরা সামনে আগাবো। যদিও এটা এখন আমাদের খুব বেশি কাজে লাগতেছে না, তাও একটু শিখে খালি আগাবো। আচ্ছা, তো ভেক্টরের যে গুণের ব্যাপারটা, ভেক্টর গুণ তুমি একই জাতীয় রাশির মধ্যে করা লাগবে এমন কিছু না। যেমন যোগ বিয়োগ তোমার একই জাতীয় রাশির মধ্যে করা লাগতেছিল, বাট গুণ একই জাতীয় রাশির মধ্যে করা লাগবে না। তুমি ভিন্ন জাতীয় রাশির মধ্যেও ভেক্টর গুণ করতে পারবা। যেমন তুমি বলের সাথে সরণের ভেক্টর গুণ করতে পারবা। ঠিক আছে, তো এরকম করা যায়। আচ্ছা, ডট গুণকে লেখা হয় এইভাবে a ডট b, আর এটার অ্যানসার হয় ab cos থিটা। আচ্ছা, থিটা কি? থিটা হলো a আর b এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এরকম, ধরো এই a ভেক্টর, এই হলো তোমার b ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হবে থিটা। ঠিক আছে, এই দুজনকে যদি তুমি ডট গুণ করো তাহলে রেজাল্ট আসবে এরকম। আচ্ছা, এই রেজাল্ট আমাদের কি মিন করতেছে দেখো, আমি এটাকে ভেঙে দুই ভাবে লিখলাম, a ইনটু b cos থিটা অথবা a cos থিটা ইনটু b, আমি দুইটাই লিখতে পারি, রাইট? আচ্ছা, আমি যদি এখন এই অক্ষ বরাবর একটা লম্ব আঁকি, তাহলে এই যে ছায়াটা পাইলাম এটা কি এই বরাবর b এর উপাংশ না? তাহলে এইটুকুর মান কত? b cos থিটা। আবার আমি যদি এই বরাবর লম্ব আঁকি তাহলে আমি কি পাইলাম? এই অক্ষ বরাবর a এর ছায়া, এটুকুর মান কত? a cos থিটা। আচ্ছা, তাহলে প্রথমে একটু এটা নিয়ে চিন্তা করো। দেখো, তুমি যদি a এর মানের সাথে b cos থিটা গুণ করো তাহলে তুমি a ডট b পাচ্ছ। আবার b এর মানের সাথে a cos থিটা গুণ করলে তুমি a ডট b পাচ্ছ। তার মানে ডট গুণ মানে হলো যে কোনো একটা ভেক্টরের মান, যে দুটো ভেক্টরে তুমি ডট গুণ করতেছো সেগুলোর মধ্যে যে কোনো একটার মান ইনটু ওইটার বরাবর আরেকটা ভেক্টরের উপাংশ। a ভেক্টরের মান ইনটু a বরাবর b এর উপাংশ। বুঝতে পারছো? আচ্ছা, আর মোর ইম্পর্টেন্টলি ডট গুণ থেকে তুমি যে আউটপুটটা পাবা সেটা হবে স্কেলার রাশি। দেখো এখানে ডিরেকশনের কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা চাইতে পারি ম্যাথের দিকে যাব। তার আগে এই ফর্মুলাটা কি তোমরা জানো? r is equals to root over p square plus q square plus 2pq cos alpha, যেখানে p আর q হলো দুইটা ভেক্টর। না জানলে না করো, কেউ না জানলে না করো ভাই। না ভাইয়া জানি। জানো সবাই? এর প্রবলেম কি আমার নাকি এবার তোমার? জানি। আচ্ছা আচ্ছা, জানো জানো, ঠিক আছে ভাই, জানো এটা খুবই কমন একটা ফর্মুলা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর tan থিটার মানটা বের করার একটা কৌশল আছে। দেখো,
তুমি থিটাটা যার সাথে নিতেছো, তাকে নিচে একা লিখবা, থিটা কার সাথে দিছি, পি এর সাথে না, তাহলে পি কে আমি নিচে একা লিখবো। আরেকটা যে ভেক্টর আছে তাকে তুমি উপরে নিচে লিখে দিবা। আচ্ছা tan মানে কি, sin বাই cos, তাহলে উপরে দিবা sin আলফা, নিচে দিবা cos আলফা। বুঝছো? এটা হলো যে লব্ধির কোণ বের করার সূত্র। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আবার বুঝিনি। একটু বলবেন? আবার বলো। আচ্ছা আমি বলছি তুমি যখন এই যে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলাটা, এটা মনে রাখার একটা কৌশল আছে। তুমি লব্ধির অ্যাঙ্গেলটা যার সাথে নিছো তার মান নিচে একা লিখবা, নিচে একা, তারপর প্লাস দিয়ে উপরে নিচে আরেকটা ভেক্টরের মান লিখবে যে কিউ। আমি অ্যাঙ্গেল নিছিলাম পি এর সাথে, তার জন্য পি কে নিচে একা লিখছি, প্লাস দিয়ে উপরে নিচে কিউ লিখছি। আচ্ছা তুমি বের করতেছো কার মান, tan থিটার মান। tan মানে কি, sin বাই cos, তাহলে উপরে দিছি sin আলফা, নিচে দিছি cos আলফা। বুঝতে পারছো? জি ভাইয়া। আর সামান্তরিক সূত্রে একটা স্পেশালিটি আছে, একটু খালি খেয়াল করবা। দেখো সামান্তরিক সূত্রে কিন্তু দেখো যে দুইটা ভেক্টরের তুমি লব্ধি বের করতেছো সেই দুইটা ভেক্টর কিন্তু একই পয়েন্ট থেকে শুরু হইছে, একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হইছে দুইটা ভেক্টরই। এই জিনিসটা কিন্তু কেয়ারফুল, এই জিনিস কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? এটা একটু মনে রাখা লাগবে। তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য তোমার দুইটা ভেক্টর একই পয়েন্ট থেকে শুরু হওয়া লাগবে। ওকে, আচ্ছা ভেক্টর স্থানান্তর বা ভেক্টর রিপ্লেসমেন্ট। আচ্ছা ভেক্টর স্থানান্তর মানে দেখো এই আমি একটা ভেক্টর আঁকলাম। আচ্ছা এই ভেক্টরটা একটা তলে অবস্থিত না? আমি যদি আমার খাতাকে একটা দ্বিমাত্রিক তল ধরি, এই ভেক্টরটা একটা দ্বিমাত্রিক তলে অবস্থিত না? তুমি এই ভেক্টরটাকে এই তলের মধ্যে মান আর দিক অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় সরাতে দেবা, তাতে কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। যেমন আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে যেতে পারি, ডিরেকশন সেম রাখতে হবে অবশ্যই। যেমন আমি যদি এখানে নিয়ে যাই কোনো সমস্যা নাই, আমি যদি এইখানে নিয়ে আসি তাও কোনো সমস্যা নেই, শুধুমাত্র মান আর দিক এই দুইটা জিনিস অপরিবর্তিত রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে তাহলে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। দেখো আমরা বললাম যে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার জন্য দুইটা ভেক্টর একই পয়েন্ট থেকে শুরু হওয়া লাগবে। আচ্ছা আমি কিউ ভেক্টরটাকে একটু পিছায় নিয়ে আসি আর পি ভেক্টরটাকে একটু পিছায় নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো বলো। আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ক্লিয়ার দেখতে পাচ্ছ না নাকি দেখতেই পাচ্ছ জি না? ভাইয়া। ওয়েট, এখন দেখতে পাও? এখন ভাইয়া, দেখতে পাও? মোটামুটি আগে থেকে জি ভাইয়া আগে থেকে যাচ্ছে। ভালো ভাই। আচ্ছা 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 দেখো আমি যদি দুইটা ভেক্টরকে স্থানান্তর করে এখানে এখানে নিয়ে আসি তাহলে কি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, ঠিক আছে? তার মানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য হয় দুইটা ভেক্টর একই জায়গা থেকে শুরু হইতে হবে অথবা দুইটা ভেক্টর একই জায়গায় এসে শেষ হইতে হবে, আদারওয়াইজ সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা তাহলে আমরা সামান্তরিক সূত্র দিয়ে একটু ম্যাথ করার চেষ্টা করি, খুবই নরমাল ম্যাথ। ধরো বলছে রহিম নামে একটা ছেলে আছে, রহিম কি করলো, উত্তর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট গেল, তারপর পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট গেল। তোমাকে প্রশ্ন করছে রহিমের স্মরণ কত? রহিমের স্মরণ কত? ফাইন। তাহলে রহিম প্রথম একটা জায়গায় ছিল, আমরা একটু ছবি আঁকবো। ধরো এইটা হলো আমাদের উত্তর দিক আর এটা হলো আমাদের পূর্ব দিক। তুমি নিচের দিকে আঁকলেও কোনো সমস্যা ছিল না, কারণ উত্তর আর পূর্ব একজন আরেকজনের সাথে লম্বভাবে থাকলেই হইলো, আর এর থেকে বেশি কিছু লাগবে না, ঠিক আছে? রহিম প্রথমে কি করছে, 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট উত্তর দিয়ে গেছে, তাহলে কি ওর একটা সার্টেন অ্যামাউন্টের স্মরণ হয়েছে, ধরলাম সেটা S1, তার মানে সে কি এখান থেকে এখানে আসছে না, তার স্মরণ কত? S1। কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা সেকেন্ড লাইনটি ইম্পর্টেন্ট। তারপর পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট গেল। আচ্ছা
মান তো তুমি বের করে ফেলতে পারবা, বাট ডিরেকশন নিয়ে এখানে একটু ঝামেলা আছে। পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে। আচ্ছা এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো দেখো আমি দুইটা দিকের কথা উল্লেখ করছি না, পূর্ব উত্তর। প্রথম দিকের সাথে 30 ডিগ্রি কোণে দ্বিতীয় দিকে। কি বলছি? প্রথম দিকের সাথে 30 ডিগ্রি কোণে দ্বিতীয় দিকে। তাহলে এই জায়গাটায় উত্তর দিক কোন দিকে দেখো তো? এই দিক বরাবর না উত্তর দিক? এদিক বরাবর না? তাহলে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে, সরি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিক। কারণ প্রথমে পূর্ব আছে, তাহলে আমার অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে পূর্বের সাথে এবং যাওয়া লাগবে উত্তর দিকে। তাহলে পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে আমি গেছি পূর্ব উত্তর দিকে। বুঝতে পারছো? মানে ধরাটা কি ক্লিয়ার? অ্যাঙ্গেল কেমনে নিব? যদি আমি জি ভাইয়া। উত্তর পূর্ব দিতাম তাহলে আমি 30 ডিগ্রি কোণটা দিতাম নিচেরটা, বুঝছো? আর যদি এখানে কোনো অ্যাঙ্গেল উল্লেখ না থাকতো, হ্যাঁ বুঝো নাই? আরেকবার বুঝাবেন? হ্যাঁ আচ্ছা আরেকবার বলি। যদি এরকম উল্লেখ থাকে, দুইটা দিক উল্লেখ থাকে, যেমন আমি বলছি পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে, তার মানে হলো প্রথম দিকের সাথে এত কোণে দ্বিতীয় দিকে, তার মানে অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে পূর্ব দিকের সাথে, রাইট? তাহলে এই পয়েন্টে তো তুমি চলে আসছো অলরেডি। এখান থেকে পূর্ব দিক কোন দিকে? এইদিকে না? জি ভাইয়া। পূর্ব দিকের সাথে কত কোণে যাবা তুমি? 30 ডিগ্রি কোণে। তো তুমি গেছো এইদিকে, যেটা হবে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি। ঠিক আছে? যদি এমন বলতো উত্তর পূর্ব, তাহলে অ্যাঙ্গেল দিতা কার সাথে? উত্তরের সাথে। আর যদি কোনো অ্যাঙ্গেল উল্লেখই না থাকতো, সিম্পলি বলতো পূর্ব উত্তর দিকে, তাহলে তখন তুমি যে মাঝ বরাবর, মানে পূর্ব দিকের সাথেও 45 ডিগ্রি কোণে, আবার উত্তর দিকের সাথেও 45 ডিগ্রি কোণে। বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। আচ্ছা তাহলে ধরো তোমার সরণ হয়েছে S2 এখান থেকে এখানে যাওয়ার জন্য, তাহলে তোমার আলটিমেট সরণ কোনটা? এই যে এটা না? এটা তো জি S। ভাইয়া। আচ্ছা তাহলে তোমার এটার মান বের করা লাগবে। এখন তুমি এটা বের করতে পারো তোমার সামান্তরিক সূত্র দিয়ে করতে পারো, আবার তোমাদের যে কোসাইন ল ছিল যেটা ট্রিগোনোমেট্রিতে, সেটাতেও করতে পারো। আচ্ছা আমরা এটা সামান্তরিক সূত্রতে প্রথমে একটু শিখবো। দেখো আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, দেখো তো এই দুইটার যোগফল এটা হবে না? ভেক্টর যোগফল s1 + s2 = s, ত্রিভুজ সূত্র অনুযায়ী, জি ভাইয়া। তাই তো? আচ্ছা এখন আমি যদি এটাকে এই ফর্মুলাটাই ফেলতে চাই, এই যে সামান্তরিকের যে ফর্মুলাটা, আমি আলফার মান কত নিব বলো তো? আলফা মানে হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কত নিবা? কেউ একজন বলো কত নিবা? 60 ডিগ্রি কি ভাইয়া? হ্যাঁ 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 60 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ 60 ডিগ্রি। আচ্ছা কারো যদি মনে এসে থাকে 120 ডিগ্রি, সেটা হবে না। কারণটা দেখো, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কি বলছিলাম? দুইটা ভেক্টর একই জায়গা থেকে শুরু হওয়া লাগবে অথবা একই জায়গায় শেষ হওয়া লাগবে। তুমি যদি 120 নেওয়ার চিন্তা করো, মানে যে এই অ্যাঙ্গেলটা টোটালটা, এইখানে কি হয়েছে? একটা ভেক্টর শেষ হয়েছে এবং আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তার মানে তুমি এখানে সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। তুমি একটু ভেক্টর রিপ্লেসমেন্ট করো, এই ভেক্টরটাকে সরায়া এইখানে নিয়ে আসো S2। আমার একটা সামুদ্রিক ফর্ম হয়ে গেছে। জি ভাইয়া। হয়েছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত? অনুরূপ কোণ না? 60 ডিগ্রি হবে না? জি ভাইয়া। এখন তাহলে তুমি s এর মান বের করতে পারবা √s1² + s2² to s1 s2 cos 60। বুঝছো? আচ্ছা এখন তোমরা ধরো কেউ একজন এই পর্যন্ত পড়ে আসলা, তাও 1 নাম্বার কাইটা দিবে, কারণ তোমাকে বের করতে বলছে সরণ, তোমাকে সরণের মান বের করতে বলছে। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? সবারই কি সমস্যা নাকি দু একজনের? না ভাইয়া, না আমাদের ভাইয়া, clear ওর তো আছে। মেবি নেট প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা দেখো আমি বললাম যেটা, যে এইটুক যদি তুমি করে দিয়ে আসো পরীক্ষায়, যদি 3 নম্বরের প্রশ্ন থাকে, তুমি 2 পাবা, 1 পাবা না। কারণ তোমাকে বের করতে বলছে সরণ, তোমাকে সরণের মান বের করতে বলে নাই। সরণ কি একটা ভেক্টর রাশি না? একটা ভেক্টর কোয়ান্টিটি তোমার অবশ্যই ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই বের করা লাগবে, মান এবং দিক দুইটাই বের করা লাগবে। তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা থিটা, তোমাকে এই থিটার মানটা বের করা লাগবে। তাহলে আমরা কি লিখবো?
tan থিটা ইজ ইকুয়ালস, দেখো তো আমি অ্যাঙ্গেলটা কার সাথে নিয়েছি, s1 এর সাথে। আমি কি করব, s1 কে নিচে একা বসাবো, প্লাস দিয়ে উপরে নিচে s2 দিব। tan মানে জানো কি, sin বাই cos, তাহলে উপরে দিব sin 60, নিচে দিব cos 60। আর কেউ যদি অন্যভাবে এই ফর্মুলা মেমোরাইজ করে থাকো সমস্যা নেই তাহলে, ঠিক আছে? বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, আর এই s1 s2 এর মান তো বের করতে পারবা তাই না? ওই বেগকে সময় দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ওই সবের সময় নষ্ট করলাম না। এখন দেখো, তোমাকে বলছে এই হলো একটা চাকা, ঠিক আছে? এই চাকার একদম সর্বনিম্ন যে বিন্দুটা সেটা হলো এ। ওকে, এই চাকার ব্যাসার্ধ হলো 2 মিটার। তোমাকে বলছে চাকাটি অর্ধেক ঘুরলে এই বিন্দুর সরণ কত? কোশ্চেনটা কি বলছে বুঝছো কি? চাকাটা যদি অর্ধেক ঘুরে তাহলে এই বিন্দুর সরণ কত? আচ্ছা, এখানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। দেখো, চাকাটা যখন ঘুরবে তখন কি চাকাটা সামনে আগাবে না? আগাবে তো, কিছুটা সামনে আগাবে। আবার চাকাটা যদি অর্ধেক ঘুরে যায় তাহলে তো এ বিন্দু উপরে উঠে আসবে, তাই না? ধরো চাকাটা যেমন করে ঘুরতেছে, তাহলে এই পয়েন্টটা কি উপরে উঠে আসবে না ঘুরলে? আচ্ছা, এখন ধরি চাকাটা সামনে আগাইছে কতখানি, যতখানি সামনে আগাইছে। আচ্ছা, অর্ধেক ঘুরলে নিচের পয়েন্ট একদম উপরে চলে যাবে না? তাহলে এ এখন চলে আসছে কোথায়? এইখানে। সরণ কোনটা? এইটা সরণ না? এটাই তো সরণ। এস ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন, সেটা ম্যাগনিটিউডটা হবে সরণের মান, ঠিক আছে? চাকাটা কি এতখানি সামনে আগাইছে না? একটা চাকা পুরা ঘুরলে সামনে আগায় 2 পাই আর, তাহলে অর্ধেক ঘুরলে কতখানি সামনে আগাবে? পাই আর। তাহলে এটুকু মান কত? পাই আর। আর এইটা কি ওর ব্যাস না? ওর ব্যাসার্ধ হলো 2, তাহলে ব্যাস কত হবে? 4। তাহলে আমরা বলতে পারি সরণের মান সিম্পলি পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হবে, 4 স্কয়ার, আর r এর মান হলো 2, তাহলে 2 পাই স্কয়ার। এটা বের হলো সরণের মান। তোমার দিক বের করা লাগবে, তাহলে থিটা। তাহলে আমরা লিখব tan থিটা ইজ ইকুয়ালস টু 4 বাই পাই r। এখান থেকে থিটার যেটা মান বের হবে সেটা হবে সরণের দিক। বুঝতে পারছো? জি ভাইয়া। কি ভাইয়া? ভাইয়া টেন থিটার না মানটা কি বের সেটা বুঝি নাই। tan থিটা এই যে একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এটা জি ভাইয়া। সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো থিটা, tan থিটা লম্ব বাই ভূমি। ও জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, আমাদের তো সরণ বের করতে বলেছে, আমরা থিটা বের করছি কেন? এর আগে ম্যাথটা তো থিটা বের করছিলাম, থিটা নিয়ে বুঝিনি, আবার বলো। ও সরণ বের করতে বলছে থিটা দিয়ে কাটছি, তাই তো? বলেছে, কিন্তু এটাই থিটা নিয়ে কাজ এটাই করছি কেন? হ্যাঁ 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 বলি। আচ্ছা, সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরণটা একটু ভেক্টর রাশি। ভেক্টর রাশি ভেক্টর ভাইয়া। রাশি। আচ্ছা, তুমি যে এস বের করছো এটা কি সরণ ভেক্টরের মানে ভেক্টর বের করছো নাকি সরণের মান বের করছো? যেটা বুঝিনি। বললাম এস যেটা বের করছো এটা কি সরণের মান না? জি জি ভাইয়া। ভাইয়া, এটা স্বর্ণের মান। তাহলে সরণের দিক বের করা লাগবে না? থিটা দিয়ে আমি দিক বের করতেছি, এক্স অক্ষের সাথে থিটা কোণে সরণ হইছে, মানে কি এই যে এই দিক বরাবর সরণ হইছে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা এটা এরকম, এটা হলো একটা ফ্যান, ঠিক আছে? একটা ফ্যান ঘুরতেছে। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা জানো, একটা জিনিস যখন ঘোরে তখন তোর একটা কৌণিক বেগ থাকে, তাই না? একই সাথে প্রত্যেকটা পয়েন্টে ওর একটা রৈখিক বেগ থাকে, সেটা হলো ওই যে পয়েন্টটায় তুমি রৈখিক বেগ বের করবা ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। জানো এটা? কি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি 3টা পয়েন্ট জানি নিলাম, ভাই। এই হলো এ, এই হলো বি, এই হলো সি।
তোমাকে বলছে এ বিন্দুতে বেগের মান ইজ ইকুয়ালস টু বি বিন্দুতে বেগের মান ইজ ইকুয়ালস টু সি বিন্দুতে বেগের মান 5 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সমান। ঠিক আছে, প্রথম কোশ্চেন, তুমি যদি এ থেকে বিতে আসো, এ থেকে বিতে আসো, তাহলে বেগের পরিবর্তন কত? সেকেন্ড কোশ্চেন, তুমি যদি এ থেকে সিতে আসো, তাহলে বেগের পরিবর্তন কত? আচ্ছা বলো অ্যান্সার কি হবে? তো তোমার তো পারা উচিত, কি হবে অ্যান্সার? কোন আইডিয়া? আচ্ছা দেখো, 5 VA 0 না না জিরো হবে না। দেখো VA VB VC তিনটে তো ভেক্টর রাশি, তাই না? তোমাকে মান দেওয়া আছে। আচ্ছা আমরা একটু দেখি তিনটার বেগ কোন দিক কাজ করতেছে, মানে ডিরেকশনটা কোন দিকে। আচ্ছা VA কি এই বরাবর হবে না? VB কোন বরাবর হবে? এই বরাবর। জি আর VC কোন বরাবর হবে? এই বরাবর। আচ্ছা বেগের যে পরিবর্তন হয়েছে এটা তাকাইলেই বোঝা যায়, মান চেঞ্জ হয় না, দিক তো চেঞ্জ হয়েছে, তাই না? ডিরেকশন চেঞ্জ হলে কি ভেক্টর রাশি চেঞ্জ হয় না? হয়তো। আচ্ছা জি ভাইয়া প্রথম কোশ্চেনে তোমাকে বের করতে বলছে এ থেকে বি তে গেলে বেগের পরিবর্তন, তার মানে বি অবস্থানে বেগ মাইনাস এ অবস্থানে বেগ, তার মানে তোমাকে কি এটা বের করতে বলছে না? বিবি মাইনাস ভিএ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিবি প্লাস মাইনাস ভিএ। তার মানে ভিবি একটা ভেক্টর, মাইনাস ভি আর একটা ভেক্টর, এই দুটোর যে যোগফল সেটাই হলো এ থেকে বি তে আসলে বেগের পরিবর্তন। এরকম কি বুঝি? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভিবি কোন দিক কাজ করছে? একদম নিচের দিকে। আচ্ছা আমি একটু এই পেজটায় যাই, দেখো ভিবি কাজ করছে একদম নিচের দিকে, তাই তো? ভিএ কোন দিক কাজ করছে? ডান দিকে। তাহলে এই নিলাম আমি ভিএ। আচ্ছা আমি কোন দুইটা ভেক্টর রাশিকে যোগ করব? ভিবি আর মাইনাস ভিএ। তাহলে ভিএ যদি এই দিক বরাবর কাজ করে, মাইনাস ভিএ কোন দিক বরাবর কাজ করবে? উল্টা দিকে না? বিপরীত দিকে মান কি চেঞ্জ হবে? মান চেঞ্জ হবে না, ডিরেকশন চেঞ্জ হবে। ডিসটেন্স হবে তাহলে আমি একটু ভেক্টর রিপ্লেসমেন্ট করি, মাইনাস ভিএটাকে এখানে এনে বসাই দিই, কারণ আমি এই দুইটার যোগফল বের করতে যাচ্ছি, মাইনাস ভিএ আর ভিবির। তাহলে আমি সামান্তরিক সূত্রে যাব, যেটা দিয়ে আমরা শিখছি সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার জন্য